আজকে আমরা যে বইটা থেকে ফিনান্সিয়াল লেসন শিখবো সেই বইটার নাম হলো দ্য অটোমেটিক মিলিয়নিয়ার, লিখেছেন ডেভিড ব্যাক। আর বইটার নাম দেখে বোঝা যাচ্ছে যে বইটাতে এমন কোনো সাজেশন দেওয়া আছে যেটা ফলো করলে আপনি অটোমেটিক্যালি মিলিয়নিয়ার হয়ে যাবেন। বইটার লেসনকে আমরা 9টি ভাগে ভাগ করেছি, অর্থাৎ আমরা 9টি আলাদা পয়েন্ট আলোচনা করবো এবং সেখান থেকে 9টি লেসন শিখবো। তো চলুন আমাদের প্রথম পয়েন্টটি শুরু করা যাক। এই বইয়ের যে লেখক ডেভিড ব্যাক, তিনি হলেন আমেরিকান পপুলার ফিনান্সিয়াল এক্সপার্ট, মোটিভেশনাল স্পিকার এবং বেস্ট সেলিং ফিনান্সিয়াল বইয়ের অথর, যার কাছ থেকে অনেক মানুষ সেভিংস, ইনভেস্টমেন্ট, রিটায়ারমেন্ট সহ অন্যান্য ফিনান্সিয়াল প্ল্যানিং এর জন্য পরামর্শ নিতে আসতেন। তো এভাবেই একদিন ডেভিডের কাছে আসে মধ্যবয়সী এক কাপল রিটায়ারমেন্টের জন্য পরামর্শ নিতে। কিন্তু অ্যাডভাইস নিতে আসা এই কাপল উল্টো ডেভিডকে ফিনান্স সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। তো এই দম্পতির মধ্যে পুরুষ ব্যক্তিটির নাম ছিল জিম, সে ছিল চাকরিজীবী, আর তার ওয়াইফ সুজান ছিল পার্লারের বিউটিশিয়ান, আর তাদের দুইজনের মোট ইনকাম ছিল $40,000। অথচ ওই সময় আমেরিকায় একজন সিঙ্গেল পার্সনের গড় আয় ছিল $50,000। এই হিসাবে তাদেরকে গরিবই বলা যায়। এজন্য ডেভিড তাদেরকে বলল, আপনারা এই মুহূর্তে রিটায়ারমেন্টের কথা চিন্তাই করতে পারেন না, বরং আমি আপনাদেরকে আগামী 10 বছরের জন্য ফিনান্সিয়াল প্ল্যান রেডি করে দিচ্ছি, যেটা ফলো করলে আপনারা 10 বছরের মধ্যে মিলিয়নিয়ার হতে পারবেন এবং আপনারা তখন নিশ্চিন্তে রিটায়ার করতে পারবেন। কিন্তু এই দম্পতি ডেভিডকে অবাক করে দিয়ে বলল যে আমরা তো অলরেডি মিলিয়নিয়ার। আর তারপর তারা তাদের কিছু কাগজ ডেভিডকে দেখালো, যেখানে ছিল তাদের দুটি বাড়ির দলিল, যেগুলোর দাম প্রায় $8 লাখ ছিল, আর তাদের দুজনের সেভিংস অ্যাকাউন্টেও ছিল $13 লাখ। এছাড়াও তাদের কেনা $1.5 লাখ বন্ড ছিল এবং ইমার্জেন্সি ফান্ড হিসেবে তাদের কাছে $62,000 ক্যাশ ছিল। সবচেয়ে বড় কথা হলো তাদের না ছিল কোনো লায়াবিলিটি, আর না ছিল তাদের নামে কোনো লোন, আর তাদের 2 সন্তানও পড়ালেখা শেষ করে প্রতিষ্ঠিত। ডেভিড হিসাব করে দেখলো যে সব মিলিয়ে তাদের মোট সম্পত্তির পরিমাণ ছিল $2 মিলিয়ন চেয়েও বেশি। আর সবচেয়ে বেশি তিনি অবাক হলেন এটা ভেবে যে এত কম ইনকাম করেও কিভাবে তারা এত অ্যাসেট তৈরি করলো। তবে এই ঘটনা থেকে যেই ফার্স্ট লেসনটি ডেভিড শিখেছেন এবং আমাদেরকেও তিনি তার বইয়ের মাধ্যমে শিখিয়েছেন, সেটা হলো ইনকামের সাথে আসলে টাকা জমানোর কোনো সম্পর্ক নেই। আপনার যদি ইচ্ছা থাকে আপনি কম ইনকাম করেও টাকা জমাতে পারেন, আর আপনার ইচ্ছা না থাকলে আপনি যতই ইনকাম করেন না কেন কখনোই সেখান থেকে সেভ করতে পারবেন না। এরপরেও যে প্রশ্নটা থেকে যায় সেটা হলো জিম এবং সুজান কিভাবে তাদের এই কম ইনকাম দিয়ে এত সম্পত্তি তৈরি করলো, আর তাদের সিক্রেটটাই বা কি। তবে এই প্রশ্নের উত্তরটা এক বাক্যে দেওয়া যাবে না। ভিডিওর পরবর্তী পয়েন্টগুলো আমরা যখন আলোচনা করব তখন পাশাপাশি আমরা এই প্রশ্নগুলোর উত্তরও খুঁজে পাবো। তো এই বইয়ে যে দ্বিতীয় লেসন সেটা জানার জন্য আমি আরেকটা গল্প আলোচনা করব, যেটা সাইকোলজি অফ মানি বইয়ের লেখক মর্গান হাসেলের। তিনি শুরুর দিকে একটা 5 স্টার হোটেলে জব করতেন, যেখানে তার কাজ ছিল ভিআইপি গেস্টদের গাড়ি পার্কিং করা। তখন সেই হোটেলে প্রায়ই একটা ছেলে তার পোর্শে গাড়ি নিয়ে আসতো, কিন্তু কিছুদিন পর দেখা গেল যে সেই ছেলেটা তার পোর্শে গাড়ির পরিবর্তে পুরাতন একটি হোন্ডা গাড়ি নিয়ে আসা শুরু করলো, আর যেটা মর্গান হাসেল খেয়াল করলেন। তো মর্গান একদিন ওই ছেলেটাকে জিজ্ঞেস করেই বসলো যে তোমার পোর্শে গাড়িটা কোথায়। ছেলেটা তখন জানালো যে গাড়িটা লোন করে নেওয়া ছিল এবং ইএমআই পরিশোধ করতে না পারায় ব্যাংক তার কাছ থেকে গাড়িটা নিয়ে নেয়। এই ঘটনা থেকে বোঝা যায় যে আমরা রাস্তায় বের হলে অনেক দামি গাড়ি দেখি, দামি বাইক দেখি, অনেকের হাতে দামি ফোন, ঘড়ি বা অ্যাক্সেসরিজ দেখে আমরা ভাবি যে এরা হয়তো খুব বড়লোক, কিন্তু হতে পারে যে তারা এই জিনিসগুলো লোন করে বা ক্রেডিট কার্ড দিয়ে কিনেছে এবং বাস্তবে তাদের অবস্থা আমার আপনার চেয়েও খারাপ। আবার ঠিক বিপরীতভাবে জিম এবং সুজানের মতনও অনেক মানুষ রয়েছে যাদেরকে দেখে আসলে বোঝার কোনো উপায় নেই যে তাদের নামে এত সম্পত্তি রয়েছে। তো মূল লেসন আমরা যেটা শিখলাম সেটা হলো দেখতে বড়লোক হওয়া এবং সত্যিকারের বড়লোক হওয়া এক কথা নয়। এবার আসি থার্ড লেসনে। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইতে রবার্ট কিওসাকি বলেছেন যে সত্যিকারের যে ফিনান্সিয়াল নলেজ সেটা কিন্তু আমাদেরকে স্কুল বা কলেজে শেখানো হয় না, এবং আমাদের পরিবার থেকেও আমাদেরকে এটা শেখায় না, কারণ তারা নিজেরাই এটা জানে না। কিন্তু আমাদের এই বইয়ের লেখক ডেভিড ব্যাক তার বাবার কাছ থেকেই দারুণ কিছু ফিনান্সিয়াল লেসন শিখেছিলেন। তো ডেভিড ব্যাক ছোটবেলায় একদিন ম্যাকডোনাল্ডে তার বাবার সাথে খেতে যান, আর খাওয়ার মাঝখানে হঠাৎ তার বাবা তাকে জিজ্ঞেস করলো যে এখানে তুমি কয় ধরনের লোক দেখতে পাচ্ছ। ডেভিড বুদ্ধিমত্তার সাথেই উত্তর দিল যে এখানে 2 ধরনের লোক আছে, এক যারা এখানে খেতে এসেছে আর 2 যারা এখানে কাজ করছে। ডেভিডের বাবা তখন তাকে বলল যে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 ধরনের মানুষ, কিন্তু এছাড়াও এখানে আরো এক ধরনের মানুষের ইনভলভমেন্ট রয়েছে, আর তারা এখানে সরাসরি উপস্থিত না থেকেও তাদের ইনভেস্টমেন্টের মাধ্যমে এখান থেকে টাকা আর্ন করছে। অর্থাৎ তৃতীয় ধরনের মানুষ হলো তারা যারা ম্যাকডোনাল্ডে টাকা ইনভেস্ট করেছে। এরপর ডেভিডের বাবা তাকে শেয়ার বা স্টক মার্কেট সম্পর্কে আরও কিছু ধারণা দিলেন এবং সেদিনই তিনি ডেভিডকে ম্যাকডোনাল্ডের একটি শেয়ার কিনে দিলেন। আর এরপর থেকে ডেভিড তার নিজের পকেট মানি বাঁচিয়ে স্টক কিনতেন। তিনি ম্যাকডোনাল্ডের খাবার না কিনে ম্যাকডোনাল্ডের শেয়ার কিনতেন, আর অন্যান্য জায়গায়ও টাকা খরচ না করে বরং সেই কোম্পানিগুলোর শেয়ার কিনে রাখতেন। কারণ ডেভিড খুব কম বয়সেই তার বাবার কাছ থেকে এই লেসনটি পেয়েছিলেন, সেটা হলো যে লাইফে ছোট ছোট কিছু প্লেজার স্যাক্রিফাইস করলে সেটা আপনাকে লং টার্মে হ্যাপিনেস এনে দেবে।
কিন্তু বেশিরভাগ মানুষই এই স্যাক্রিফাইসটা করতে পারে না, কারণ তারা একটা ফাঁদে পড়ে যায়। সেটা কি? সেটা হলো ওয়েলথ ইফেক্টের ফাঁদ। এই ওয়েলথ ইফেক্টটা কি? এটা হলো আপনার ইনকাম বাড়ার সাথে সাথে খরচের মাত্রাও বেড়ে যাওয়া। আপনি যখন মাসে 20,000 টাকা আয় করেন, তখন হয়তো আপনি এক রুমের বাসায় ভাড়া থাকেন। আপনি 500 টাকার একটা ঘড়ি পরেন, বাজারে গেলে আপনি কম দামি মাছ কেনেন, কোথাও গেলে আপনি বাসে যাতায়াত করেন। কিন্তু আপনার ইনকাম যখন 50,000 টাকা হয়ে যায়, তখন আপনি ফ্ল্যাট ছাড়া থাকতে পারেন না, 5,000 টাকার ঘড়ি পরেন, বাজারে গেলে তুলনামূলক বেশি খরচ করেন, আর পাবলিক ট্রান্সপোর্টও ব্যবহার করতে চান না। আবার কিছুদিন পর যখন আপনার ইনকাম 1 লাখ টাকা ছাড়িয়ে যায়, তখন দেখা গেল যে আপনি লাক্সারি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন। আপনি এসি গাড়ি ছাড়া থাকতে পারছেন না, দেশি মুরগি ছাড়া খেতে পারছেন না, হাতে দামি ফোন, দামি জুতা, দামি অ্যাক্সেসরিজ। আপনার হাতের ঘড়িটাই তখন 20,000 টাকা, যেটা ছিল কিছুদিন আগে আপনার পুরো মাসের বেতন। তার মানে আমাদের যখন ইনকাম বাড়ে, তখন আমরা নিজেদের স্ট্যাটাসকে অন্য লেভেলে নিয়ে যাই, কারণ তখন আমরা ভাবি যে এখন কম দামি ফ্ল্যাটে থাকলে, কম দামি জিনিস কিনলে আমার স্ট্যাটাস বজায় থাকবে না, আর এই স্ট্যাটাস আপডেট করতে গিয়ে আমরা সব টাকা খরচ করে ফেলি। এভাবেই আমরা ওয়েলথ ইফেক্টের ট্র্যাপে পড়ি। লেসন নাম্বার 4 হলো, আপনি যদি ওয়েলথ ইফেক্টের ট্র্যাপ থেকে না বের হতে পারেন, তাহলে লাইফে যত টাকাই ইনকাম করেন না কেন, কখনোই আপনি ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন না। এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে আমরা সারা জীবন কষ্ট করে টাকা ইনকাম করব, কিন্তু সেটা উপভোগ করব না, তাই কি হয়? তাদের জন্য আমি এই লাতে ফ্যাক্টরটা এক্সপ্লেন করব, যেটা আসলে জিম এবং সুজান দম্পতি ডেভিডকে শিখিয়েছিলেন এবং ডেভিডের বইতে আমাদেরকে উল্লেখ করেছেন। কফি শপে গেলে আমেরিকানো, এক্সপ্রেসো, লাতে, ক্যাপাচিনো এরকম বিভিন্ন ধরনের কফি পাওয়া যায়। তার মধ্যে লাতে কফিটার দাম একটু বেশি, কারণ এটাতে ক্রিম অ্যাড করা থাকে। তো জিম আর সুজান বলেছিল যে তারা কিন্তু টাকা জমানোর জন্য কখনো কৃপণতাও করেনি বা নিজেদের কোনো শখকে বিসর্জন দেয়নি। ফর এক্সাম্পল, তারা যখন কফি শপে যেত, কখনো লাতে কফি অর্ডার করতো না, বরং কম প্রাইসে যে সেই কফিটা তারা অর্ডার করত। একইভাবে রেস্টুরেন্টে গেলেও মেনু কার্ড থেকে তারা কম মূল্যের খাবার অর্ডার করত, বা তারা বাসায় খাবার তৈরি করে খেত। তারা ভ্যাকেশনে গেলে কখনো 5 স্টার হোটেলে স্টে করতো না, বাট তারা ঠিকই ভ্যাকেশনে যেত, তারা নিজেদের জীবনকে উপভোগ করত। আমেরিকাতে যারা নদী পার্শ্ববর্তী বা লেক পার্শ্ববর্তী এরিয়ায় থাকে, তাদের অনেকেরই নিজস্ব বোট বা নৌকা থাকে। তো তাদেরও খুব শখ ছিল তাদের নিজস্ব একটা বোট থাকবে। তাদের এলাকা থেকে খুঁজে তারা এক প্রতিবেশীর কাছ থেকে সেকেন্ড হ্যান্ড একটা বোট কিনে নেয়, যেটা ছিল প্রায় নতুনের মতো, কিন্তু এতে তাদের খরচ হয়েছে অর্ধেক। এভাবেই বুদ্ধি খাটিয়ে এবং চিন্তা করে তারা কম টাকায় নিজেদের প্রয়োজনগুলো পূরণ করত। লাতে ফ্যাক্টর আমাদেরকে এটাই শেখায় যে টাকা জমানোর জন্য আপনার কৃপণতার প্রয়োজন নেই, আপনার শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্ন্যাসী হয়ে যাওয়ারও কোনো দরকার নেই, বরং আপনি আপনার বুদ্ধি খাটিয়ে আপনার শখ বা প্রয়োজনটাকে কম খরচে ম্যানেজ করার চেষ্টা করুন। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে লাতের পরিবর্তে যদি আমি ব্ল্যাক কফি খাই, তাহলে 100 টাকাই হয়তো বাঁচবে, 100 টাকা দিয়ে কি বড়লোক হওয়া সম্ভব? তাদের জন্য আমার পয়েন্ট নাম্বার 6, যেখানে আমরা ব্যাখ্যা করব এবং ক্যালকুলেটরে হিসাব করে দেখব যে 100 টাকা করে দৈনিক জমালে কিভাবে আমরা 2 কোটি টাকা রিটার্ন পেতে পারি। আর এটা সম্ভব হবে কম্পাউন্ডিং ইফেক্টের মাধ্যমে। চলুন আমরা কম্পাউন্ডিং ক্যালকুলেটরে এই জিনিসটা একটু হিসাব করে দেখি। আর এখানে হিসাবে সুবিধার জন্য আমরা ধরে নিলাম যে আমাদের টাকাটাকে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে গত বছরগুলোতে যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন রেট, সেটা হচ্ছে গড়ে 15%। তাহলে আমরা যদি প্রতি মাসে 3,000 টাকা করে ইনভেস্ট করি আর সেটাকে আমরা 30 বছর পর্যন্ত গ্রো করার সময় দেই, তাহলে এই 15% ইন্টারেস্ট রেট অনুযায়ী আমাদের টাকার পরিমাণ হবে 2,10,32,462 টাকা। কিন্তু কেমন হবে যদি আমরা 3,000 টাকার পরিবর্তে 5,000 টাকা বা 10,000 টাকা ইনভেস্ট করি, অথবা আমরা যদি এখানে 30 বছরের পরিবর্তে 25 বছর, 20 বছর বা 10 বছর আমাদের ইনভেস্টমেন্টটাকে গ্রো করি, তাহলে এটার রেজাল্টটা কেমন আসবে? আমি আপনাদেরকে ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট বসিয়ে এই ক্যালকুলেটরে হিসাব করে দেখাবো ভিডিওর একদম শেষে, কিন্তু তার আগে আমরা এর চেয়েও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা জেনে নেই। এখন কথা হলো, দৈনিক 100 টাকা করে জমানো বা মাসে 3,000 টাকা জমানো কিন্তু এই সময়ে কোনো কঠিন ব্যাপার না। কিন্তু সমস্যা হলো যে এত লং টাইম ধরে একদম নির্দিষ্টভাবে নিয়মিত টাকা জমানো এবং সেটা নির্দিষ্ট ডেটে ইনভেস্ট করার মতন যে ধৈর্য বা মানসিকতা, সেটা রক্ষা করাটাই কঠিন। এজন্যই ডেভিড ব্যাক সেভিংস এবং ইনভেস্টমেন্টের এই সিস্টেমটাকে অটোমেটিক করে ফেলতে বলেছেন, যেটা হলো এই বইয়ের মূল লেসন। আর ভিডিও শুরুতে আমরা যে জিম এবং সুজান দম্পতির কথা বলেছি, তারা আসলে এই সিস্টেমটি ফলো করেছিল। তারা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে চুক্তি করেছিল, যেন তাদের স্যালারি অ্যাকাউন্টে টাকা আসার সাথে সাথে সেখান থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কেটে নেওয়া হয় এবং সেটাকে ইনভেস্ট করে দেওয়া হয়। আর এইভাবেই এই সিস্টেমটা প্রতি মাসে চলতে থাকতো, যেটা একটা অটোমেটিক প্রসেস হয়ে গিয়েছিল। আর এই কারণেই জিম এবং সুজানকে কখনো টাকা সেভ বা ইনভেস্টমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হয়নি, কোনো ঝামেলায়ও পড়তে হয়নি। আর লেসন নাম্বার 7 এটাই যে টাকা জমানোর ব্যাপারে কখনোই নিজের সেলফ কন্ট্রোলকে বিশ্বাস করবেন না।
টাকা খরচের বিষয়টা কোনো না কোনো মাসে কোনো না কোনো সময় আপনার কন্ট্রোলের বাইরে চলেই যাবে। এজন্য আপনি কোনো ব্যাংক বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে কথা বলে আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্টের সিস্টেমটাকে অটোমেটিক প্রসেসে কনভার্ট করুন। পয়েন্ট নাম্বার 8 আমরা জানবো ম্যাজিক অফ কম্পাউন্ডিং বা পাওয়ার অফ কম্পাউন্ডিং সম্পর্কে। আর আমরা আবার চলে আসলাম ক্যালকুলেটরের স্ক্রিনে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে ভিন্ন কিছু অ্যামাউন্ট দিয়ে হিসাব করে দেখাবো। তো প্রতি মাসে যদি আমরা নিয়মিত 5,000 টাকা জমা করি তাহলে 15% ইন্টারেস্ট রেটে 30 বছর পরে আমাদের টাকার পরিমাণ হবে 3,50,54,103 টাকা। আচ্ছা, এবার যদি আমরা এই 30 বছরের জায়গায় সময়টাকে একটু কমিয়ে এনে 25 বছর করি তাহলে আমরা কীরকম রেজাল্ট পাই চলুন দেখি। 5,000 টাকা 25 বছর ধরে গ্রো করলে আপনি পাবেন 1,64,25,369 টাকা, যেটা হচ্ছে আগের অ্যামাউন্টের প্রায় অর্ধেক। এবার আমরা 10,000 টাকা দিয়ে হিসাব করে দেখি। 10,000 টাকাকে 25 বছর পর্যন্ত গ্রো করলে আপনি পাবেন 3,28,737 টাকা। আর যদি আমরা সময়টাকে কমিয়ে 20 বছর পর্যন্ত গ্রো করি তাহলে আমরা পাচ্ছি 1,51,69,550 টাকা। এটাও প্রায় আগের অ্যামাউন্টের অর্ধেক। তাহলে একটা জিনিস আমরা এখানেও দেখতে পাচ্ছি যে প্রথম 20 বছরে আপনি যে পরিমাণ টাকা তৈরি করলেন পরবর্তী 5 বছরেও প্রায় একই পরিমাণ টাকাই তৈরি করলেন। আর কম্পাউন্ডিং এর ম্যাজিকটাই আসলে এটা। তার মানে এখানে আপনি কত টাকা ইনভেস্ট করছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কত লং টাইম ধরে ইনভেস্ট করছেন সেটা। একই সাথে আমরা পৌঁছে গেছি লেসন নাম্বার 9-এ, যেখানে ডেভিড বলেছেন যে আপনাকে শুরু থেকেই একদম প্রথম থেকেই সেভিংস এবং ইনভেস্টমেন্ট স্টার্ট করতে হবে। কখনো এটা ভেবে বসে থাকবেন না যে আপনার যখন ইনকাম বাড়বে তখন আপনি একসাথে 10,000 টাকা বা 20,000 টাকা সেভ করবেন এবং ইনভেস্ট করবেন। বরং আপনার স্যালারি এখন যত কম হোক না কেন সেখান থেকে আপনি 2,000 টাকা হলেও ইনভেস্ট করা শুরু করুন। কারণ 10,000 টাকা 10 বছর ধরে গ্রো করলে আপনি যে পরিমাণ রিটার্ন পাবেন, 2,000 টাকা যদি আপনি 20 বছর ধরে গ্রো করান আপনি তার চেয়েও বেশি পরিমাণ রিটার্ন পাবেন। বিশ্বাস না হলে ক্যালকুলেটরে হিসাব করে দেখতে পারেন। ক্যালকুলেটরের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার কাছের মানুষদের সাথে বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর ফাইন্যান্স রিলেটেড অ্যাডভাইসের জন্য, ফাইন্যান্স রিলেটেড বুক রিভিউর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।